নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। ওই কালকুঠুরিতে দুজন লোক শিকলে জড়ানো অবস্থায় অজ্ঞান হয়েছিল। এরা দুজন আর কেউ নয়, একজন কুমার সূর্যপ্রতাপ আর একজন অগ্নি সিং। এরা এরা এখানে কি করে এলো? চন্দ্রবতীর চোখ বড় বড় হয়ে গেল। বিস্ময়ের কোনো সীমা পরিসীমা রইল না ওর। অগ্নির মতো এমন দক্ষ সংগ্রামী হত্যাকারী এই দস্যুদের ফাঁদে কি করে ফাঁসলো? অসম্ভব, অসম্ভব। চন্দ্রবতী চিন্তিত হয়ে কালকুঠুরির ভিতরে ঢুকে গেল। তখনই ওকে বাইরে টেনে সুমন সিং কঠিন স্বরে বলল, যদি আমাদের সর্দারের প্রাণ চলে যায় তাহলে এরা দুজনেও জীবিত থাকবে না চন্দ্রাবতী। সেজন্য এখন তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। সুমনের কথা শুনেই কালকুঠুরির বাইরে পাহারায় থাকা দুজন দস্যু এগিয়ে এসে কুঠুরির দরজা বন্ধ করে দিল। তুমি কি করছো? চন্দ্রাবতী রেগে গেল। আমার শৈশবের বন্ধুত্বের এত বড় উপহার দিচ্ছ আমাকে? তাড়াতাড়ি সূর্যপ্রতাপ আর অগ্নিকে ছেড়ে দাও, না হলে পরিণতি ভালো হবে না। বন্ধুত্ব নিজের জায়গায় চন্দ্রাবতী। সুমন চন্দ্রাবতীর দিকে না তাকিয়েই বলল, আর সেটা আমার হৃদয়ে এখনো অম্লান আছে। তোমার কাছ থেকে দূরে যাওয়ার পর এমন একটা দিনও কাটেনি যখন আমার তোমার কথা মনে পড়েনি। আমি তো এখনো নিজেকে সেই ছোট্ট রাজকুমারীর বিশ্বস্ত দাস মনে করি। ওর কথা থামিয়ে দিয়ে চন্দ্রবতী কঠিন স্বরে বলল, কিন্তু আমি তোমাকে কখনোই আমার দাস মনে করিনি সুমন। এই দেখো। চন্দ্রবতী ওর হাত দেখিয়ে বলল, এই রাজকুমারী নিজের এই হাত দিয়ে তোমাকে খাবার খাওয়াতো, নিজের ছোট্ট আঙুল দিয়ে তোমার চোখের জল মুছে দিত। কিন্তু এখন মনে হচ্ছে এই আমি অনেক বড় ভুল করে ফেলেছি। চন্দ্রবতীর এই বিদ্রূপ শুনে সুমন রেগে গেল ও চন্দ্রবতীর হাত ধরে ওকে এক কোণে নিয়ে গিয়ে চাপা স্বরে বলল, আমার কথা বোঝার চেষ্টা করো চন্দ্রাবতী, আমি খুবই অসহায়। উধাম সিং আমার কাছে দেবদূত। ও আমাকে নতুন জীবন দিয়েছে। আমাকে ওর সব হুকুম মানতেই হবে, না হলে তোমার সামনেই ও আমার শিরশ্ছেদ করে দেবে। তখন তুমি কি করবে? চন্দ্রবতী একথা শুনে একেবারে চুপ করে গেল। ও সুমনের অসহায়তা বুঝতে পারল, আর ও কখনোই এটা সহ্য করতে পারবে না যে ওর জন্য সুমনের প্রাণ চলে যাবে। সুমন ওকে নরম স্বরে বোঝাতে লাগলো, আর তোমার অসুবিধা কোথায়? তুমি উধম সিং এর চিকিৎসা করে খুব সহজেই সূর্যপ্রতাপ আর অগ্নি সিং এর প্রাণ বাঁচাতে পারবে। তোমার এতে কি এসে যায় যে সে একজন লুটপাটকারী, একজন হত্যাকারী, নাকি একজন দস্যু? ভুলে যেও না চন্দ্রাবতী, মহামারীর সময় তুমি বিক্রমগড়ের প্রজাদের চিকিৎসা করেছিলে। তখন কি তুমি যাচাই করে নিয়েছিলে ওদের মধ্যে কে সৎ আর কে দস্যু, আর কে বীরেন্দ্র প্রতাপের বিশ্বস্ত, আর কেই বা তার বিশ্বাসঘাতক? সুমনের এই যুক্তির কোনো জবাব চন্দ্রবতীর কাছে ছিল না। ও ধীরে ধীরে বিড়বিড় করল, অর্থাৎ এই সব কিছুই পূর্ব পরিকল্পনা। তুমি অনেক আগে থেকেই আমার উপর নজর রেখেছিলে, তাই না? তুমি জানো আমার আর অগ্নি সিং এর কি সম্পর্ক। তুমি এটাও জানো এই সময় আমি রাজকুমার সূর্যপ্রতাপের পক্ষে আছি। আমাদের কাজ করার এটাই পদ্ধতি চন্দ্রাবতী।
সুমন একটা মিথ্যে হাসি হেসে বলল, "হুঁ, তাছাড়াও এরা দুজন খুবই দক্ষ। এদের বাগে আনতে গিয়ে আমাদের দস্যুদের পুরো বাহিনী খতম হয়ে গিয়েছে। কিন্তু তুমি চিন্তা করো না, এখানে ওদের দুজনের গায়ে একটা আঁচও আসতে দেব না আমি। এখন তুমি তাড়াতাড়ি তোমার সিদ্ধান্ত শোনাও।" চন্দ্রবতীর কাছে সুমনের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। সুমন ওর চোখে আবার পট্টি বেঁধে ওখান থেকে নিয়ে চলে গেল। বিক্রমগড়ের রাজমহলে রাজমাতা নিজের ঘরে বসেছিল। এই সময় ওর বিশেষ দাসী সবিতার সঙ্গে সোনালও এখানে উপস্থিত ছিল। গার্গীর কপালে চিন্তার রেখা দেখে সোনাল ইতস্তত করে বলল, "আহ, আপনি চিন্তা করবেন না রাজমাতা, মহারানী মা খুবই বাহাদুর। আপনি দেখবেন উনি একদম সুরক্ষিতভাবেই ফিরে আসবেন। দেখবেন উনি সুরমাকেও ঠিক সঙ্গে করে নিয়ে ফিরবেন।" কিন্তু গার্গীর কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হতে লাগলো। ও দুশ্চিন্তায় দীর্ঘশ্বাস ফেলে বলল, "তুমি একদম ঠিক কথা বলেছ সোনাল। চন্দ্রাবতী শুধু বাহাদুরি নয়, বরঞ্চ আমার গর্ব ও বিক্রমগড়ের রাজমুকুট আর ছোট কুমারের প্রাণ ওই বাঁচিয়েছে। আর এখন একজন পাটরানীরও প্রাণ বাঁচানোর জন্য না জানি কোথায় কোথায় ঘুরছে মেয়েটা। কিন্তু আমার সব থেকে বেশি চিন্তা হচ্ছে ওর শরীরের জন্য। ওই কালনাগিনীর বিষের দুর্লভ ওষুধ ও কোথায় পাবে? যে সাপটা সম্পর্কে আমি কিছুই জানি না, কোনোদিনের নাম পর্যন্ত শুনিনি, যার ওষুধ পাওয়া অসম্ভব। আর মেয়েটার কাছে খুবই কম সময় আছে সোনাল। একথা শুনে সোনালও মনে মনে অস্থির হয়ে উঠল, কিন্তু ও নিজের সঙ্গে সঙ্গে গার্গীকেও সান্ত্বনা দিয়ে বলল, "মহারানী মা অগ্নির কাছে গেছে। ওই অগ্নি জড়িবুটি সম্পর্কে খুবই পারদর্শী। বিষের ওষুধ ও তো এক হাতেই বানিয়ে ফেলবে। আপনি ভরসা রাখুন রাজমাতা, ভগবান মুরলী মনোহর সব কিছু ঠিক করে দেবেন। আচ্ছা, আপনি এখন বিশ্রাম করুন, আমি আমি একটু আসছি।" একথা বলে সোনাল ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। এখন ও রানীমহলের নিজের ঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ ও দূরে অন্ধকারে একটা ছায়া দেখতে পেল। সোনাল কিছু বোঝার আগেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল। "হায় হায়!" সোনাল চমকে উঠল। "এটা আবার কে ছিল? আর লুকিয়ে লুকিয়ে রানীমহলে কি করছিল? নিশ্চয়ই ওই যাযাবরীর কোনো বিশ্বস্ত কিন্নর হবে। ওর জন্য হয়তো গোয়েন্দাগিরি করছে। আচ্ছা, এমন নয় তো যমুনার দলের কোনো লোক হবে যে কিন্নরের ছদ্মবেশে ভিতরে প্রবেশ করেছে?" ভাবতে ভাবতে সোনাল পা টিপে টিপে ওই ছায়াটার দিকে এগিয়ে গেল। এদিকে দূরে মরুভূমিতে সুমন চন্দ্রাবতীকে উধম সিং এর আস্তানায় নিয়ে গেল। তারপর চন্দ্রাবতীর চোখের পট্টি খুলে দেওয়া হলো। সুমন ওকে নিয়ে উধম সিং এর ঘরের দিকে গেল। আচ্ছা, তাহলে অগ্নি আর সূর্যকে এখান থেকে দূরে কোনো গুপ্ত জায়গায় রাখা হয়েছে। চন্দ্রাবতী ভাবছিল, যাতে কেউ ওদের খোঁজ না পায়। কিন্তু ওই রাজবৈদ্য এখানে কি করছিল? ও কেন এসেছিল এখানে? তাহলে কি
রাজবৈদ্য লুকিয়ে লুকিয়ে এই দস্যুদের হয়ে কাজ করে? চন্দ্রবতী এই প্রশ্নটা দ্রুত সুমনকে করল। ও সঙ্গে সঙ্গে উত্তর দিল, ও অনেক দিন ধরে উধম সিং এর চিকিৎসা করছে। আমি ওকে পৃথিবীর সব রকম দুর্লভ জড়িবুটি এনে দিয়েছি, কিন্তু তাও ও ব্যর্থ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। চন্দ্রবতী ওর কথা থামিয়ে দিয়ে তাড়াতাড়ি বলল, ও একেবারেই অপদার্থ। কিন্তু তবুও ও কেন ছিল এখানে? তুমি কি ওকেও জোর করে অপহরণ করে এনেছিলে নাকি? স্বর্ণমুদ্রার লোভ দেখিয়েছিলে, নাকি অন্য কোনো ব্যাপার আছে? সুমন হেসে বলল, তুমি সত্যি অনেক দূর পর্যন্ত ভাবো, আর তোমার অনুমান বেশ ঠিকই হয়। কিন্তু ওর এখানে আসার কারণ কি সেটা আমি তোমাকে বলতে পারবো না। চন্দ্রবতী সুমনের উপর রেগে গেল, কিন্তু ওর সামনে আর একটা বড় প্রশ্ন ছিল। সুমন আর দস্যুদের এই দল ওর জন্য একটা বাধা হয়ে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই চন্দ্রবতী আর সুমন ঘরে পৌঁছল, কিন্তু ঘরে একজন ধনী ব্যবসায়ী হাঁটু গেড়ে হাত জোড় করে বসেছিল উধম সিং এর সামনে। আমাকে ক্ষমা করে দাও সর্দার, এরকম ভুল আর আমার কখনোই হবে না। আমি কথা দিচ্ছি কালকেই তোমাকে দ্বিগুণ ধন এনে দেব। উধম সিং উচ্চস্বরে চিৎকার করল, তোর প্রাণের বিনিময়ে আমি শুধু 25,000 স্বর্ণ মুদ্রা চেয়েছিলাম তোর কাছে, আর তোকে 10 দিনের সময় দিয়েছিলাম, কিন্তু 1 মাস পরেও তুই আমাকে কিছুই দিসনি, একটা স্বর্ণ মুদ্রাও নয়। কিন্তু ব্যবসা করে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা লাভ করেছিস তুই, এর শাস্তি তুই অবশ্যই পাবি। এ কথা বলে উধম সিং কোলে রাখা তলোয়ার তুলে নিল। না সর্দার, ওই ব্যবসায়ী ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল, আমার উপর দয়া করো, আমি এক্ষুনি আমার সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে দিচ্ছি। কিন্তু ওর কথা শেষ হওয়ার আগেই উধম সিং এর তলোয়ার ওর গলায় গিয়ে বসল, আর পর মুহূর্তেই ব্যবসায়ীর ছিন্ন মস্তক দূরে গড়িয়ে পড়ল। এরকম পৈশাচিক আচরণ দেখে চন্দ্রবতী ভয়ে কেঁপে উঠল। সুমন খুব সহজভাবেই দাঁড়িয়েছিল, যেন এসব কিছু রোজকার ব্যাপার। তখনই উধমের কণ্ঠস্বর শোনা গেল, বিক্রমগড়ের বাজারে নিয়ে গিয়ে ফেলে দাও এর মৃতদেহ। পর মুহূর্তেই ওখানে দাঁড়িয়ে থাকা দস্যুরা ওই দেহ আর মাথা তুলে নিয়ে চলে গেল। উধম সিং একবার চন্দ্রবতীর দিকে তাকালো, তারপর দাপটের সঙ্গে ওর তলোয়ারে লেগে থাকা রক্ত পরিষ্কার করতে করতে বলল, তাহলে কি ভাবলে তুমি? চন্দ্রবতী একটা গভীর শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে উধম সিং এর দিকে এগিয়ে গেল। দাঁড়াও! উধম সিং নিজের তলোয়ার হাতে নিয়ে সন্দেহের স্বরে বলল, আমার কাছে আসবে না। সুমন, ভালো করে ওকে পরীক্ষা করে নাও, কোথাও ওর কাপড়ে কোনো অস্ত্র বা বিষ লুকিয়ে রাখেনি তো? সুমন সংকোচ বোধ করে চন্দ্রবতীর দিকে তাকালো। চন্দ্রবতী ওর দিকে তাকিয়ে বলল, আমি তোমার নাড়ি পরীক্ষা করতে চাই, না হলে চিকিৎসা করব কি করে? উধম সিং থতমত খেয়ে গেল, তারপর নিজের হাত চন্দ্রবতীর দিকে এগিয়ে দিয়ে বলল, তার মানে তুমি রাজি আছো? ভালোই হয়েছে, আমি আগেই সূর্যপ্রতাপ আর অগ্নি সিংকে নিজের কাছে বন্দি করে নিয়েছি। এ কথা না শুনে চন্দ্রবতী উধম সিং এর নাড়ি পরীক্ষা করতে ব্যস্ত হয়ে পড়ল। সুমন একটু ইতস্তত করে অন্যদিকে তাকালো।
আমি চাইলেও তোমার চিকিৎসা করতে পারবো না উধম সিং। চন্দ্রাবতী দীর্ঘশ্বাস ফেলে বলল। সুমন আর উধম সিং চমকে উঠল। চন্দ্রাবতী আরো বলল, তোমার অসুখ তোমার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। চিকিৎসায় কম করে 3 দিন সময় লাগবে, কিন্তু আমি নিজেই এখন জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছি। এই দেখো, আমার হাতে এই বিষাক্ত কামড়। এর ওষুধ যদি আমি কাল পর্যন্ত না পাই, তাহলে আমি আর জীবিত থাকবো না। একথা শুনে সুমন আর উধম সিং দুজনের চোখ গেল চন্দ্রাবতীর হাতের কবজির দিকে। কালনাগিনীর এই বিষ সত্যি এত বিষাক্ত যে চন্দ্রাবতীর পুরো হাত একেবারে নীল হয়ে গিয়েছিল। উধম সিং এর মাথায় চিন্তার রেখা ফুটে উঠল। তখনই সুমন চন্দ্রাবতীকে বলল, কিন্তু চন্দ্রাবতী, তুমি তো বিষের ওষুধ বানাতে জানো, তাহলে? হ্যাঁ জানি, চন্দ্রাবতী চিন্তিত হয়ে বলল, কিন্তু এই জগতে হাজারো রকমের বিষ আছে, আর প্রতিটা বিষের আলাদা আলাদা ওষুধ হয়। আমি জানি না এই বিষের ওষুধ কোন জড়িবুটি দিয়ে তৈরি করতে হয়। তবে হ্যাঁ, অগ্নি জানে, কিন্তু ওকে তো তোমরা বন্দি করে রেখেছ। সুমন চিন্তিত হয়ে গেল। সুমন এটা ভেবে চিন্তিত হলো যে চন্দ্রাবতী তাহলে সত্যি মাত্র একদিনের অতিথি। এই চন্দ্রাবতী। কিন্তু উধম সিং চন্দ্রাবতীর দিকে তাকিয়ে বলল, তুই নিজেকে খুব চতুর ভাবিস, তাই না? আমাকে বোকা বানিয়ে অগ্নি সিংকে আমার কাছ থেকে পালাতে সাহায্য করতে চাস, কিন্তু তোর এই চাল অসফল হবে। কান খুলে শুনে নে, আমার চিকিৎসা তুই করবি, আর তার জন্য তোকে নিজেকে জীবিত রাখতেই হবে, না হলে অগ্নি আর সূর্য প্রতাপের কাটা মাথা তুই উপহার পেয়ে যাবি। একথা বলে ও সুমনকে ইশারা করলো, আর ও চন্দ্রাবতীকে নিয়ে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। চন্দ্রাবতী অদ্ভুত সমস্যায় পড়ল। ও সুমনকে বলল, আমি সত্যি বলছি সুমন, তুমি উধম সিংকে বোঝাও, আমার বিষের ওষুধ একমাত্র অগ্নি বানাতে পারে। কিন্তু সুমন মাথা নিচু করে বলল, না চন্দ্রাবতী, তোমাকে উধম সিং যা বলেছে সেটাই করতে হবে, না হলে ও সত্যি সূর্যপ্রতাপ আর অগ্নি সিংকে মেরে ফেলবে। তোমার যা কিছু জড়িবুটি চাই আমাকে বলো, কিন্তু নিজের জন্য বিষের ওষুধ তোমাকেই তৈরি করতে হবে। চন্দ্রাবতী নিজের অসহায়তায় মনে মনে কেঁদে ফেলল। এ কেমন অবস্থায় পড়ল ও সুরমার প্রাণ বাঁচাতে বেরিয়েছিল, কিন্তু এখন 3 জনের প্রাণ বিপদের মুখে। অগ্নি, সূর্যপ্রতাপ আর ওর নিজের প্রাণ। কয়েক পলক চুপ করে থাকার পর ও মনে মনে সিদ্ধান্ত নিয়ে আরো বলল, ঠিক আছে সুমন, আমি চেষ্টা করছি, কিন্তু তুমি আমাকে কথা দাও, যদি আমার প্রাণ চলে যায় তাহলে তুমি শুধু সূর্যপ্রতাপ আর অগ্নির প্রাণই বাঁচাবে না, সুমন্তের হত্যাকারীরও খবর নেবে, আর পাটরানী সুরমাকেও যেখান থেকে হোক খুঁজে বার করবে। একথা শুনে সুমন চন্দ্রাবতীকে অবাক হয়ে দেখতে থাকলো। ওদিকে রাজমহলে সোনাল তখনও ওই ছায়াটাকে খুঁজছিল, যেটা সে হঠাৎ দেখতে পেয়েছিল। আরে, আবার ধোঁয়া করে কোথায় অদৃশ্য হয়ে গেল? অন্ধকারে চারদিকে চোখ বুলিয়ে সোনাল মনে মনে বলল, কোথাও রাজমহলের দিকে যায়নি তো? আরে হয়তো, হ্যাঁ, ও তো কালকুঠুরের দিকে যাচ্ছে। হ্যাঁ, যমুনার সঙ্গে দেখা করতে।
মনে হচ্ছে তাই? তার মানে আমার সন্দেহ একেবারেই ঠিক ছিল। এই যমুনারই কোনো সঙ্গী হবে। একে ধরতে হবে। এ নিশ্চয়ই সুরমার ব্যাপারে জানে। একথা বলে সোনাল ওর কাটারি বার করে স্ফূর্তির সঙ্গে ওই ছায়ার পিছু নিয়ে কালকুঠুরির দিকে এগিয়ে গেল। তো কেই ছায়া, আর ওর উদ্দেশ্যই বা কি? সোনাল কি ওকে ধরতে পারবে? চন্দ্রবতী কি নিজের বিষের ওষুধ নিজেই বানাতে পারবে? আর কি হবে অগ্নি আর সূর্যপ্রতাপের পরিণতি? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।